মধ্যরাত্রি, নিস্তব্ধ চারিদিক। এক ফালি চাঁদ কালো মেঘের সাথে লুকোচুরি খেলায় যেন মত্ত হয়েছে আজ। আলো আঁধারির এই আয়োজন একজন খুব আগ্রহ নিয়ে দেখেই যাচ্ছে। ঘণ্টা দুয়েক হল। বিছানার সাথের জানালায় হেলান দিয়ে আকাশের পানে তার ভাবলেশহীন দৃষ্টি। জ্যোৎস্নার রূপালী আলো এসে মেখে দিচ্ছে তার মুখাবয়ব। কোমর সমান চুলগুলো বেশ পরিপাটি করে বেনি করা। সামান্য কিছু অলস চুল মুখের সামনে খেলা করছে। হঠাৎ কারো ডাকে ধ্যান ভাঙল মীরার। ধরফর করে তাকিয়ে দেখল তার সমবয়সী উর্মি চোখ পাকিয়ে আছে তার দিকে। মুখটা কাচুমাচু করে আমতা আমতা স্বরে জিজ্ঞাসা করল মীরা, উর্মিমালা, তুই কখন এলি? আশা কেন? এখানে যদি একটা হাতিও জবাই করা হয় সেটা কি তুই বুঝবি? বেশ ঝাঝালো স্বরে প্রশ্ন ছুড়ল উর্মি। মীরার ফুপুর মেয়ে সে। মীরাদের পাশের ভবনটাই উর্মিদের। তৎক্ষণাৎ মীরার মনে দুষ্টুমি খেলা করল। বেশ সিরিয়াস ভঙ্গিতে জবাব দিল, আরে বাহ, হাতি জবাই করে ফেলছিস। কান দুইটা আমাকে দিস, বাতাস খাব। যে গরম পড়ছে বাবা। উর্মিকে আরেকটু জ্বালাতে এতটুকু কথায় যেন বাকি ছিল। উর্মি রেগে হনহনিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। শুতে যাবে তখনই মীরা বলে উঠল, গলার মালা, যাই কর আর তাই কর, আমি কিন্তু কাল সকালে উঠতে পারব না। খবরদার ডাকবি না সকালে। ইয়া আল্লাহ, কত দিন হলো ঘুমায় না। দেখি দেখি কোল বালিশটা দে তো। উর্মি যেন আকাশ থেকে পড়ল। এই মেয়ে বলে কি, যে কিনা দিনের বেশিরভাগ সময় শুয়ে বসে ঘুমিয়ে কাটায়, সে নাকি কত দিন হলো ঘুমায় না। আর গলার মালা, উর্মিমালা, এসব কি নাম? তার নাম তো উর্মি, শুধুই উর্মি। মীরার মাথার বাকি তার টুকুও নিশ্চিত ছিঁড়ে গেছে ভেবে দুদিকে মাথা নেড়ে হতাশার শ্বাস ছাড়ল। মনে মনে সিদ্ধান্ত নিল, মামুজানকে বলে এর মাথার তার জোড়া দিতে হবে খুব দ্রুত। কি মেয়েরে বাবা! স্নিগ্ধ সকাল, কর্মব্যস্ত হয়ে পড়েছে বাড়ির গিন্নিরা। মশলা মাখানো রান্নার ঝাঝালো গন্ধে চারিদিক মুখরিত হয়েছে। কর্তারা খবরের কাগজ হাতে চা পানে ব্যস্ত। পর্দা ভেদ করে সূর্যরশ্মি উকি দিচ্ছে। সোনালি আভা ছুঁয়ে দিচ্ছে কারোর কোমল গাল, নাক, মুখ, চোখ, গোলাপি ঠোঁট। মিনিট সময় পেরোতেই ভ্রু কুঁচকে গেল মীরার। কাঁথা টেনে মুখ ঢাকল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আম্মা, আজকের মতো ছেড়ে দেন আম্মা, একটু ঘুমাই। একটু করতে করতে সকাল 10টা বেজে গেছে। ওঠ, ফ্রেশ হয়ে নাস্তা করবি আয়। পর্দা টেনে জানালা খুলে দিয়ে খাদিজা বেগম ঘর হতে প্রস্থান করবে সেই সময় কোমল কণ্ঠের গাঢ় ডাক ভেসে এলো, আম্মা। হ্যাঁ বল, কিছু লাগবে? চা আনবো? পেছনে ফিরে তাকালো খাদিজা বেগম। গুটি গুটি পায়ে মীরার কাছে এলো। মাকে টেনে কাছে বসালো। হাতটা মুঠোয় পুরে মিনমিন করে বলল, আমি আর যাব না আম্মা, তোমাদের ছাড়া ভালো লাগে না হলে। পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিব। তুমি আব্বাকে বুঝাও, আমার সেখানে খুব শূন্য শূন্য লাগে। আমি অসুস্থ হয়ে যাই। ক্লাস না করলে পড়াশোনা হবে কিভাবে? আর তো একটা সেমিস্টার। কষ্ট করে থাকতে পারবি না? পারবো না কেন আম্মা, এতদিন যখন পেরেছি, এখন ও পারব। কিন্তু ধীরে ধীরে আমার ভেতরটা মরে যাবে। এভাবে কেন বলছিস মীরা?
আমরা আছি তো। আচ্ছা ঠিক আছে, তোর আব্বার সাথে কথা বলবো আমি। এবার ওঠ আম্মা প্লিজ। অসহায়ত্ব ফুটে উঠেছে মীরার থমথমে কণ্ঠে। খাদিজা বেগম নমনীয় দৃষ্টিতে তাকালেন মীরার দিকে। মেয়ের গালে হাত রেখে শুধালেন, পাগল মেয়ে, বললাম তো তোর আব্বাকে বলবো। ভয় কিসের? আমরা থাকতে কোনো ভয় নেই। আমার মীরা ভীষণ সাহসী। কথার মাঝেই শওকত রহমানের ডাক ভেসে এলো, খাদিজা, ওষুধটা কোথায় রাখছ? উচ্চস্বরে আসছি বলে বিছানা থেকে উঠে দাঁড়ালেন খাদিজা বেগম। হন্তদন্ত পায়ে বেরিয়ে যাচ্ছেন রুম হতে। দরজার কাছাকাছি গিয়ে মীরার দিকে তাকিয়ে বললেন, আমি গেলাম, তুই ও আয় দ্রুত। রৌদ্রোজ্জ্বল তপ্ত দুপুর। কেউ অলস ঘুমে আচ্ছন্ন, কেউ বা ব্যস্ত তার দৈনন্দিন কাজকর্মে। শওকত রহমান আরাম কেদারায় হেলান দিয়ে বই পড়ছেন। মাথার উপর ভনভন শব্দ করে ঘুরছে বৈদ্যুতিক পাখা। গুটি গুটি পায়ে শওকত রহমানের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো মীরা। হালকা গোলাপি রঙের ঢোলাঢিলা সালোয়ার কামিজ পরিহিত সে, সাদা ওড়নাটা এক প্যাচে মাথায় এমনভাবে জড়িয়ে রেখেছে যে শুধু মুখটুকু দৃশ্যমান। দু আঙ্গুল ভাঁজ করে টোকা দিল দরজায়। ভেতর থেকে উত্তর এলো, আমার আম্মা যান, ভেতরে আসেন। হৃদয়টা পরম ভালোবাসা এবং শ্রদ্ধায় সিক্ত হল মীরার। এই দরজায় এসে একটা টোকাতেই শওকত রহমান কিভাবে যেন বুঝে যায় তার একমাত্র আদরের কন্যার উপস্থিতি। মীরা কপাট ঠেলে ভেতরে পা রাখল। মুচকি হেসে শওকত সাহেবকে সালাম জানালো তার মিষ্টি কণ্ঠে। আসো। সালামু আলাইকুম আব্বাজান। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে দ্রুত আসেন আম্মাজান। আমার হৃদয়টাকে শীতল করেন। বইটা পার্শ্ববর্তী টেবিলে রেখে দুহাত মেলে দিলেন তিনি। মেয়েকে বুকের বাহুডোরে আগলে রাখার আকুল আবেদন তার চোখে মুখে। মীরার নেত্রপল্লবে জল ভিড় করল বাবার আদুরে ডাকে, ছিটকে বেরিয়ে আসতে চাচ্ছে নোনা জল। গিলে ফেলতে চাচ্ছে কান্নাগুলো, কিন্তু তারা কি আর এত সহজে বাধা মানে? মীরা বড় বড় পা ফেলে বাবার পাশে গিয়ে হাঁটু ভাঁজ করে বসল। মাথা রাখল বাবার কাঁধে। আগলে নিলেন শওকত রহমান। মাথায় হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। এবার আর বাধা মানল না অশ্রু। ঝোড়ো ঝোড়ো করে নোনা জলগুলো গাল ভিজিয়ে দিল। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে হেঁচকি তুলে শওকত রহমানকে শুধাল, আপনি কেমন আছেন আব্বাজান? আপনার শরীর ভালো তো? এ কি, কান্না করছেন কেন আম্মাজান? আপনি জানেন না আপনার বিষণ্ণ মুখ আমাকে কত কষ্ট দেয়। আপনার ছেলে একদম ঠিক আছে। আপনি এসেছেন, আমার আর কোনো চিন্তা নাই। চোখের জল মুছে ফেলেন তো দেখি। আপনি শুধু শুধু কেন চিন্তা করেন আমার জন্য? আমি তো ভালো আছি আব্বাজান। কেমন শুকিয়ে গেছেন আপনি? শুকাই নাই আম্মাজান। অনেক দিন পর দেখছেন বলে এমন মনে হচ্ছে। কাল আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? না আব্বাজান, আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে সহিসালামতে এসেছি সন্ধ্যায়। রুমে 2 চক্করও দিয়েছি রাতে। আপনি বাহিরে ছিলেন। মুখটা এমন শুকনো লাগছে কেন আমার আম্মার? খেয়েছেন পেট ভরে? আপনার জন্য নদীর মাছ এনেছি। দুপুরে খাবো একসাথে। ঠিক আছে আব্বাজান।
শওকত রহমানের আরেকটু কাছ ঘেঁষে বসল মীরা। আমতা আমতা করছে কথাটা বলতে, তবে না বললে মনে হয় স্বস্তি পাবে না সে। দ্বিধাদ্বন্দ্ব করতে করতে মাথা নিচু অবস্থায় জড়ানো কণ্ঠে বলেই ফেলল সে, আব্বা যান। জি, একটা জরুরি কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলেন। আমি আপনার অনুমতি না নিয়েই একেবারে চলে এসেছি। আমাকে মাফ করবেন, কিন্তু আমি কি করব বলেন? দম বন্ধ হয়ে আসে আমার একা একা। আমি আর যাব না সেখানে। আপনি প্লিজ দ্বিমত করবেন না। আপনি কি পড়াশোনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন? তা না, পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিব। কিন্তু আপনাদের ছাড়া আমি আর থাকতে পারবো না। আমাকে মাফ করবেন আব্বাজান। মীরার মাথাটা আরেকটু ঝুঁকে গেল অপরাধবোধে। বুকটা উচাটন করছে, না জানি কি জবাব দেয় তার বাবা। শওকত রহমান বুঝলেন মেয়ের ভেতরের অবস্থা। মেয়ের হাতটা মুঠোয় নিয়ে বললেন, মাথা উঁচু করেন আমার প্রাণের আম্মাজান। নিচু মাথায় আমার আম্মাকে মানায় না। আমি আপনাকে আর ফোর্স করব না। তবে হলো কিন্তু ছাড়া যাবে না। পরীক্ষার সময় গিয়ে পরীক্ষাটা তো দিতে হবে। আমি আপনার এমন মুখ দেখতে চাই না আর। আমার সেই হাসিখুশি আম্মাকে দেখতে চাই। আপনার হাসিতে যে আমার প্রাণ ভরে যায়। মীরার আতঙ্কগ্রস্ত মন বাবার কথা শুনে স্থির হল। শওকত সাহেবের হাতের উপর হাত রাখল। নিচু স্বরে বলল, আপনাকে অনেক ভালোবাসি আব্বাজান। আমি কোনো ভুল করলে শুধরে দিবেন দয়া করে। আমার আম্মাজানের সব ভুল মাফ আমার দরবারে। বাবা মেয়ের আলাপচারিতায় রুমে প্রবেশ করলেন খাদিজা বেগম, হাতে চায়ের ট্রে। শওকত রহমান এ সময় এক কাপ চা খেয়ে গোসলে যান। টি টেবিলে রেখে মীরাকে বললেন, কিচেনে যা তো মা একটু। মাছ চুলায় এক পিঠ ভাজা হলে উল্টে দিস। আমি আসছি। ঠিক আছে আম্মা, আসি আব্বাজান। হ্যাঁ যান, গোসল দিয়েন দ্রুত। ঠিক আছে। ঝকঝকে বিকাল। মীরা ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছে কিছুক্ষণ হল। এখনো সে জায়নামাজে বসা। এর মাঝে রুমে হন্তদন্ত পায়ে প্রবেশ করল উর্মি। মীরার পাশে ধপাস করে বসে পড়ল। ছাদে যাব চল, খুব সুন্দর বাতাস। রুমে ভ্যাপসা গরম। কখন এলি? 1 ঘন্টা হল। তুই ঘুমাচ্ছিস বলে ডাকিনি। তোর নামে মামুর কাছে নালিশ দিতে গিয়ে শুনলাম তুই নাকি একেবারে এসেছিস। মীরা অবাক নেত্রে তাকালো উর্মির দিকে, মনে মনে ভাবছে নালিশ দেওয়ার মতো আমি কি করেছি আশ্চর্য। জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়াল। মাথার হিজাবটা খুলে বিছানায় বসল। উর্মিও পেছনে পেছনে বিছানায় এসে পাশাপাশি বসল। কাঁধ দিয়ে ধাক্কা দিয়ে বলল, কি হলো বল? একেবারে এসেছিস? হুম। ছোট্ট জবাব মীরার। উর্মি যেন এই জবাবেরই অপেক্ষায় ছিল। লাফিয়ে উঠল বিছানায়। খুশিতে আত্মহারা সে। খুশি হবেই না বা কেন? সকালে যখন মামির কাছে শুনেছে মীরা একেবারে এসেছে তখনই মসজিদে 100 টাকা দিবে বলে মনস্থির করেছে। সকালের কথা মনে হতেই উর্মির মুখ চুপসে গেল। এলোমেলো দৃষ্টিতে কিছু খুঁজতে লাগল সে। ড্রেসিং টেবিলের উপর পেয়েও গেল বস্তুটি। দৌড়ে ঝটপট হাতে নিল পার্স ব্যাগটা। চেইন খুলে 200 টাকার একটা নোট নিয়ে জায়গা মতো রেখে দিল ব্যাগটি।
উর্মির কর্মকাণ্ডে হতভম্ব মীরা। উর্মি বোকা বোকা হেসে বলল, তুই যেন একেবারে থেকে যা, সেজন্য মানত করেছিলাম 100 টাকা দিতে হবে তো। আচ্ছা, তা বাকি 100 টাকা কিসের জন্য? কিসের আবার? সকাল থেকে টেনশনে আমার ছোট্ট আত্মাটা শুকিয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। চল না রে ভাই, এখন উপরে চল। মীরা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা মাথায় জড়িয়ে নিল। স্লিপার পায়ে সিঁড়ির ধাপ গুটি গুটি পায়ে অতিক্রম করছে। কিন্তু উর্মি, সে তো খরস্রোতা নদীর মতোই চঞ্চল। স্থিরতা নেই একটুও। বড় বড় পা ফেলে 2 সিঁড়ি অতিক্রম করে 6তলা বিল্ডিংয়ের ছাদে ওঠা শেষ। মীরা ধীর পায়ে খুব সতর্কতার সহিত উপরে উঠল। রেলিংয়ের ধারে উর্মির পাশে গিয়ে দাঁড়াল। হিমেল হাওয়াতে মীরার মন ফুরফুরে হয়ে গেল মুহূর্তেই। 4 মাস পর আবার সেই চিরচেনা ছাদে সে দাঁড়িয়ে। এই বিস্তৃত খোলা আকাশের নিচে অবস্থান করা রমণীর ধ্যানজ্ঞান সবটাই এখন স্মৃতিচারণে ব্যস্ত। রাত 11টা বেজে 30 মিনিট। নূরজাহান ভিলায় সবাই ঘুমে আচ্ছন্ন। চারিদিকে পিনপিতন নীরবতা। জেগে আছে শুধু অস্বচ্ছ মায়াবী 2টি চোখ। রাতের আধারে শব্দবিহীন পায়ে একটা রুমের সামনে এসে দাঁড়াল কেউ। মুষ্টিবদ্ধ চাবিটা জায়গামতো ঘুরিয়ে ক্যাচক্যাচ আওয়াজ তুলে দরজাটা শতকার সহিত ধাক্কা দিল। উন্মুক্ত হল রুমের দরজা। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ভ্যাপসা গন্ধ নাকে হুড়মুড় করে ঢুকে পড়ল তার। অন্ধকার হাতড়ে লাইট ফ্যানের সুইচ অন করে দিল মীরা। আলোকিত হল রুম। দৃশ্যমান হল সামনের সব কিছু। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুমের জিনিসপত্র অবলোকন করতে থাকল। সব আছে, সব। কিন্তু তার প্রিয় ব্যক্তিটিই শুধু নেই, যার বুকে মাথা পেতে রাতের পর রাত যাপন করেছে সে। মুখ 2 হাত দিয়ে ঢেকে হু হু করে কেঁদে ফেলল। তীব্র যন্ত্রণা হচ্ছে তার বুকের বা পাশে। অশ্রুভেজা নয়নে দাঁড়ালো কাঠের তৈরি আলমিরার সামনে। ডান হাতের সাহায্যে খট করে খুলেও ফেলল। তাকে তাকে শাড়ি ভাঁজ করা। হাত দিয়ে ছুঁয়ে অনুভব করছে তার প্রিয় মানুষটিকে। চোখ বন্ধ করে শ্বাস টেনে নিল। এই সেই গন্ধ, যে গন্ধের পরশে প্রতিটি রাত ঘুমাত সে। উপরের তাকে শাড়ির উপর আঙ্গুল রাখল। চোখ বন্ধ অবস্থাতেই আঙ্গুল নিচে নামাতে নামাতে একটা শাড়িতে এসে থেমে গেল। চোখ খুলে দেখল সাদা রঙের একটা সুতি শাড়ি। টেনে বের করে আয়নার সামনে দাঁড়াল। গায়ের উপর জড়িয়ে ধরে অপরদিকে অনুভব করছে তার দাদি নূরজাহান বেগমকে। কান্নাগুলো বারবার দলা পাকিয়ে আসছে মীরার। কিন্তু সে এখন আর ভেঙে পড়বে না। মাসের পর মাস নিজেকে শক্ত করেছে। এখন নিজেকে সামলাতে জানে মীরা। সুইচ অফ করে বেরিয়ে এলো রুম থেকে। রুটির মতো গোল রূপালী চাঁদ তার আলো ছড়াতে ব্যস্ত। মীরা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। দাদিজানের মৃত্যুর পর কত রজনী এখানে কাটিয়েছে তার হিসাব নেই। মাঝে মাঝে তো এখানেই ঘুমিয়ে যেত। বাবা এসে ভোরে নিয়ে যেতেন। মেয়ের এহেন অবস্থা দেখে উপায়ন্তর না পেয়ে রেখে আসেন কলেজের হোস্টেলে। কিন্তু যখনই বাড়িতে আসে তখনই আবার শুরু হয় মীরার পাগলামি। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নূরজাহান বেগমের স্নেহ আদরেই তো এত বড় হয়েছে সে। তার অনুপস্থিতি মীরার জন্য যেন কঠিন বাস্তবতা। পার্শ্ববর্তী লাইটের অল্প আলোতে মীরার অবয়ব আবছায়া লাগছে।
শুভ্র শাড়ির আঁচল ছুঁয়েছে ছাদের ফ্লোর। লাল রঙের ব্লাউজ মীরার সৌন্দর্যকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। দু হাত প্রসারিত করে ঘন পল্লবের নয়নজোড়া বন্ধ করল সে। মৃদু বাতাসে উড়ছে আঁচল। সময়ের পর সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু মীরা ঠাই দাঁড়িয়ে। ঊর্ধ্ব গগনে দৃষ্টি তার। হঠাৎ কারো পায়ের শব্দে ধ্যান ভাঙল। এদিক সেদিকে তাকিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করছে সে। দ্রুত নিচে নামার জন্য সিঁড়ির দিকে অগ্রসর হল। আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। শাড়ির কুচি এক হাতে ধরে একটু উপরে তুলে নিল। নিচে নামার জন্য দ্রুত পা ফেলে ২-৩ ধাপ করে অতিক্রম করতে থাকল। শওকত রহমান জানলে আজ আর রক্ষা নাই। মেয়ে যে এখনো ট্রমা থেকে বের হতে পারেনি তা জানলে তিনি এবার একেবারেই মুষড়ে পড়বেন। শওকত রহমানের মুখোমুখি হলে মীরা কি জবাব দিবে তার আব্বাজানকে? দিশেহারা অবস্থা তার। সামনের কোনো কিছুর ধ্যান জ্ঞান নেই একটুও। আকস্মিক শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল, নিচে পড়ে যাবে ভেবে চোখ বন্ধ করে আশেপাশে যা পেল ধরে ফেলল। কিন্তু ভাগ্য আর সহায় হল না। ধপাস করে নিচে পড়ে গেল। চোখ মুখ কুঁচকে শব্দ করে ব্যথাটুকু হজম করে নিল। কোমরে হাত রেখে ধীরে ধীরে চোখ খুলল। সামনে যা দেখতে পেল এতে মীরার মুখে হতভম্ব আর ভয়ের সংমিশ্রণ ঘটেছে। একজন উজ্জ্বল শ্যামবর্ণের সুঠাম দেহী পুরুষ বিস্ফোরণ চাহনিতে দাঁড়িয়ে আছে। চৌকস তার চেহারা, কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ। শক্ত পেশির হাত ফুলে ফেপে আছে। কালো ট্রাউজার পরনে। নগ্ন তার বুক। চোখে মুখে গাম্ভীর্যতা। হাতে ভাঙ্গা বালতির হ্যান্ডেল ঝুলছে শুধু। চারিদিকে ভেজা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। মীরা নির্বাক হয়ে পরখ করছে সব। শ্যাম সুন্দর পুরুষটি এগিয়ে এলো মীরার দিকে। মীরা দুরু বুকে তৎক্ষণাৎ দৃষ্টি ঝুঁকে ফেলল। খামচে ধরল শাড়ির আঁচল। এই বুঝি গালে সাপটে এক চর পড়ে কিংবা বজ্রপাতের মতো রামধমক। লোকটি হালকা ঝুঁকে মীরার চোখে চোখ রাখল। চোয়াল শক্ত করে ক্ষিপ্রগতিতে মীরার হাত থেকে টেনে নিল তার ছেঁড়া টি শার্টটি। বোকা বোকা চোখে তাকিয়ে আছে মীরা লোকটির হাতের দিকে। কপালে আঙ্গুল ঘষে বোঝার চেষ্টা করছে একটু আগে কি ঘটেছে। ৩০ সেকেন্ড সময়ের ব্যবধানে যখন বুঝে গেল তখন ঝটপট উঠে দাঁড়াল। দ্রুত মাথায় এক প্যাচ দেওয়া সাদা হিজাবটা ঠিক আছে কিনা তা ডান হাতে পরখ করে নিল। মাথা নিচু করে মিনতি সুরে জড়ানো কণ্ঠে বলল, মাফ করবেন মহাশয়, আমি খেয়াল করিনি। পড়ে যাচ্ছি ভেবে হাতের কাছে যা ছিল তাই টেনে ধরেছিলাম। ওটা যে আপনার টি শার্ট ছিল বুঝতে পারিনি। উসখুস করছে মীরার মন। লোকটা কি চিৎকার চেঁচামেচি করবে নাকি আব্বাজানকে বিচার দিবে? ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করুন, আপনার বান্দা মুসিবতে আপনি সহায় হন। মনে মনে আল্লাহকে স্মরণ করল। নিজের উপর ও তার ভীষণ রাগ হচ্ছে। কি করে এত বড় ভুলটা করল সে? এমন পরিস্থিতিতে যে কখনো পড়তে হয়নি তার। মীরার মনে হচ্ছে মাটির নিচে লুকাতে পারলে ভালো হতো। আগাগোড়া পরখ করে নীরবতা ছেদন করল পুরুষটি। গলা খাকারি দিয়ে তার পুরুষালী গলার গমগমে কণ্ঠে শুধাল, মেহেরবানি করে যদি মাথাটা একটু উপরে তুলতেন তাহলে আমার বড়ই উপকার হতো। অলরেডি তো উপকার করেই ফেলছেন, এইটুকু উপকার করে আমাকে ধন্য করেন। মীরা নিজেকে আরও আর্স্ট করল।
ধুকপুক করছে অন্তরাত্মা। তাকাবে না ভেবেও ধীরে ধীরে মাথা তুলল। পিটপিট চোখে চোখ রাখল দীর্ঘকায় পুরুষটির চোখে। কি ধারালো তার দৃষ্টি। লোকটি তার ডান হাত তুলে সামনে ধরল। ভাঙ্গা বালতির হ্যান্ডেল দুলছে দুজনের মাঝে। বালতির ভাঙ্গা অংশ আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলোর দিক তীক্ষ্ণ দৃষ্টিতে ইশারা করল লোকটি। তার চোখের ইশারা এতই তীক্ষ্ণ ছিল যে মীরা সাথে সাথেই চোখ সরিয়ে মাথা ঝুঁকে ফেলল। চোরা দৃষ্টিতে আশেপাশে তাকাল। অপরাধী লাগছে নিজেকে। কাঁচুমাচু করে আমতা আমতা স্বরে জবাব দিল মীরা। আমি সত্যি বুঝতে পারিনি। আমার বেখালি কাজের জন্য আমি লজ্জিত। ক্ষমা করবেন প্লিজ। আসছি। কথাটুকু বলেই হন্তদন্ত পায়ে নিচে নামতে শুরু করল। এখান থেকে পালাতে পারলেই যেন বাঁচে। কিন্তু বিপত্তি ঘটল আবারও। হোঁচট খেল সারিতে পা বেজে। দেয়াল ধরে সাথে সাথে নিজেকে সামলে নিল। নিজের আহাম্মকিতে এবার তার সত্যি সত্যি জিন পরীদের মতো হাওয়ার সাথে মিশে যেতে ইচ্ছা করছে। পেছনে ফিরে তাকানোর মতো সাহস হল না তার। দ্রুত জায়গা ত্যাগ করল। লোকটি ঘুরে দাঁড়াল। রেলিংয়ে হেলান দিয়ে ঘাড় কাত করে নিচে তাকাল। ধোপাধপ পা ফেলার শব্দ আসছে। খট করে দরজা খোলার আওয়াজ করে পায়ের শব্দ হারিয়ে গেল। আখি যুগল বন্ধ করল সুঠাম দেহের শ্যাম সুন্দর পুরুষটি। ভেতরের দিকে শ্বাস টেনে একটা দীর্ঘশ্বাস ফেলল। রন্ধ্রে রন্ধ্রে অনুধাবন করছে মিষ্টি মেয়েলি মিঠে ঘ্রাণ। ধ্যান ফিরল লোকটির। ভেজা কাপড়গুলো কাঁধে নিয়ে ছাদের দিকে অগ্রসর হল। গুন গুন করে গান ধরল শ্যাম সুন্দর পুরুষটি। দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঁচা সোনা। আঁচল দিয়া ধাইকা রাইখো, চোখ যেন পড়ে না। মীরা ফিরে তাকালে দেখতে পেত শক্ত গম্ভীর ঠোঁটের কোণে মুচকি হাসি যা তার অগোচরেই রয়ে গেল। সকাল 8:45, বিছানায় উপুর হয়ে বেঘোরে ঘুমাচ্ছে রাইফ। মুখের একপাশ দৃশ্যমান। গতরাতে অনেক রাত করে ছাদ থেকে এসেছিল সে। রাজিয়া বেগম ঘরে আসলেন। মেরুন রঙের পর্দা টেনে সরিয়ে দিলেন। জানালা খুলে ফেলার সাথে সাথেই রুম আলোকিত হয়ে উঠল। বারান্দার দরজা খুলে দিয়ে তিনি বিছানার কাছে এলেন। রাইফের শিয়েরে বসে ছেলের মাথায় আঙুল বুলিয়ে মমতা ভরা কণ্ঠে ডাকলেন, রাইফ, আব্বা উঠো। অফিস যেতে হবে না? 9টা বেজে গেল তো। রাইফ কিঞ্চিত নড়েচড়ে উঠল। মায়ের দিকে পাশ ফিরে ঘুম ঘুম কণ্ঠে বলল, আর 5টা মিনিট ঘুমাই আম্মা। রাতে ঘুম হয় নাই। তুমি একটু মাথাটা বুলিয়ে দাও। তোর কি শরীর খারাপ বাজান? ঘুম হয়নি কেন রাতে? তেমন কিছু না আম্মা। রাতে একটা লতাপাতার সাথে ধাক্কা লাগছিল। তারপর থেকেই কেমন আতলাম মাতলাম ফিল হচ্ছে। খুব কষ্টে চোখে মুখে বালিশ চাপা দিয়ে ঘুমাইছি। কি বলিস বাবা? কিসের লতাপাতা ছিল? অনেক পাতায় কিন্তু ভাইরাস থাকে। অসুখ বিসুখ হয়নি তো আবার? হয়েই গেছে অলরেডি আম্মা। আমি তো নেশা করি না। তাহলে এমন মাতাল মাতাল লেগে কেন? মনের কথা মনে রেখেই রাইফ তার গালে হালকা দাড়িতে হাত বুলাল। রাজিয়া বেগমের উদ্দেশ্যে বলল, নাম জানি না আম্মা, তবে দেখতে মণিমুগ্ধকর। টোকা দিলেই চুপসে যায় আম্মু। নাম জানলে তোমাকে জানাবো।
লজ্জাবতী গাছের কথা বলছিস নাকি? লজ্জাবতী রাইফ এবার চোখ খুলল, মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল, আবারও চোখ বুজে বালিশে মুখ গুজল। মায়ের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, লজ্জাবতী চুপসে গেলেও এত সুন্দর কেন আম্মা? মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। হ্যাঁ, কি বললি আব্বা? কিছু না আম্মা, তুমি যাও, আমি আসছি। মীরা বিছানায় বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। দৃষ্টি তার খোলা জানালার ফাঁক দিয়ে নীলাভ আকাশে। সিঁড়িতে পড়ে যাওয়ার ফলে কোমরে অতি তীক্ষ্ণ ব্যথা অনুভব করছে ভোর থেকে। ফজরের আজান শুনে সালাত আদায়ের জন্য যখন উঠবে তখনই কোমরের আচমকা ব্যথার বিষিয়ে গিয়েছিল মীরার মুখ। রাতে বুঝতে পারেনি এতটা ব্যথা সে পেয়েছে, বুঝতে পারলে সাথে সাথেই পেইন কিলার খেয়ে নিত। কাল রাতের ঘটনার পর মনটাকে কিছুতেই স্থির করতে পারছে না। নিজের আহম্মকিতে মিনিটে মিনিটে নিজেই নিজেকে বকা দিচ্ছে। কিভাবে পারল সে একজন অপরিচিত ব্যক্তির টি শার্ট ছিঁড়ে ফেলতে? কি লজ্জাজনক ব্যাপার স্যাপার। ভাবল, আর দেখা না হোক অপরিচিত ব্যক্তিটির সাথে, আর না কোনো কথা হোক। ডাইনিংয়ে বসে সকালের নাস্তা করছেন শওকত রহমান। খাদিজা বেগম ডিম পোচ করে টেবিলে রাখলেন। শওকত রহমান মীরার উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, আম্মা যান, আসেন, খাওয়া শুরু করে দিয়েছি। রুমের ভেতর থেকে আওয়াজ এলো, আসছি আব্বা যান, আপনি বিসমিল্লাহ করেন। মীরা খাবার রুমে এলো। কুশলাদি বিনিময় করে শওকত রহমানের পাশের চেয়ারে বসল। দুটো পাতলা রুটি, সবজি আর ডিম পোচ নিয়ে খাওয়া শুরু করেছে। ছোট ছোট রুটির টুকরো মুখে পুরে ধীরে ধীরে খাচ্ছে। মাঝে মাঝে টুকটাক কথা হচ্ছে বাবা মার সাথে, আবার নীরবতায় ছেয়ে যাচ্ছে। খাদিজা বেগম নীরবতা ভাঙলেন। মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তোর ফুপু ফোন দিছিল, তোকে যেতে বলেছে। তোর পছন্দের ঝাল পিঠা বানাইছে নাকি? না গেলে হয় না আম্মাজান? ফুপুদের বাসায় অনেক মানুষ, উর্মির চাচা চাচি ফুপুরা সবাই থাকে, আমার সংকোচ লাগে অনেক। খাদিজা বেগম স্বামীর পানে তাকালেন। শওকত রহমান তার বেগমকে শান্ত থাকার ইশারা করলেন। মীরার দিকে তাকিয়ে মোলায়েম সুরে বললেন, মানুষদের সাথে মিশিতে হবে তো আম্মাজান, তারা আপনার আপনজন। আপনার ফুপু আপনাকে কত ভালোবাসে তা কি আপনি জানেন না? আপনি গেলে সানজিদা অনেক খুশি হবে। জানি তো, মিশতে চেষ্টা তো করছি আব্বজান, কিন্তু সবাই যেমন খোলামেলা ভাবে মিশে, আমি যে তা পারি না। পারবেন ইনশাআল্লাহ। না গেলে আমার ছোট বোন তার মন খারাপ হবে অনেক। খাওয়াটুকু শেষ করেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাব। ঠিক আছে, বলে খাওয়াই মনোযোগ দিল মীরা। গুটি গুটি পায়ে পাশের ভবনে ফুপু সানজিদা বেগমের বাসার উদ্দেশ্যে শওকত রহমানের পেছনে পেছনে হাঁটছে মীরা। পরনে তার শালীন বেশভূষা, মাথায় বরাবরের মতো হালকা গোলাপি রঙের ওড়না পেঁচানো, মুখে নীল রঙের সার্জিক্যাল মাস্ক। ছোট ছোট পা ফেলে এগুচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে সামনের দিকে তাকালো। সাথে সাথেই নজরে এলো গত রাতের সেই পুরুষটির, বাইকে বসে তাকিয়ে আছে তাদের দিকেই। ফুল হাতা সাদা শার্ট, কালো প্যান্ট, কালো জুতাতে ফর্মাল লুকে একেবারে পরিপাটি লাগছে।
হাতে কালো রঙের ঘড়ি জল জল করছে। মীরা শওকত রহমানের পেছনে নিজেকে আড়াল করল। রাইফ নেমে এগিয়ে এলো। পেছনের মেয়েটিকে চিনতে তার অসুবিধা হল না একটুও। মুচকি হেসে শওকত রহমানকে জিজ্ঞাসা করল, আসো। সালামু আলাইকুম চাচা, কেমন আছেন? শরীর ভালো তো? ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি রাইফ বাবা। তোমার কি অবস্থা বলো? আল্লাহর রহমতে ভালো আছি চাচা। আপনি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছিলেন? কোমর ঠিক আছে তো আপনার? কথাটা বলেই রাইফ চোরা চোখে শওকত রহমানের পেছনে লুকানো মীরার দিকে তাকাল। মীরা রাইফের কথা শুনে থ মেরে গেল। সূক্ষ্ম খোঁচাটা বুঝতে মীরার 1 মিনিটও লাগল না। লোকটাকে সে যেমন ভেবেছিল, এখন ঠিক তার উল্টো স্বভাবের বলে মনে হচ্ছে। শওকত রহমান শুধালেন, না না বাবা, আমার তো কিছু হয়নি, ঠিক আছি আমি। ওহ, দারোয়ান ব্যাটা কি উল্টা পাল্টা নিউজ দিল বলেন তো দেখি। তাহলে বোধহয় আশেপাশের কেউ পড়েছে। খাওয়া দাওয়া করে না মনে হয় ঠিকমতো বুঝলেন চাচা। নিজের কোমর ভাঙ্গবে সাথে আশেপাশের মানুষ কেউ চিন্তায় রাখবে। রাইফের কথা শুনে মীরা নির্বাক হয়ে তাকিয়ে থাকল নিচের দিকে। একের পর একেই লোকটাকে নিয়ে ধারণা পাল্টে যাচ্ছে মুহূর্তেই। শওকত রহমান মাথা নেড়ে বললেন, হবে হয়তো। অফিস যাচ্ছ? জি। চলেন একসাথে যাই। আপনার অফিসের সামনে দিয়েই যাব। না না বাবা, আজ না। মীরা আম্মাজানকে ওর ফুপুর বাসায় রেখে তারপর যাব। রাইফ আরেকবার দৃষ্টি নিক্ষেপ করল মীরার দিকে। চুলগুলো ব্যাক ব্রাশ করে মনে মনে আওড়াল, মীরা, লজ্জাবতী মীরা। মীরা শওকত রহমানের কাছে ঘেঁষল। খুবই ধীর কণ্ঠে বাবাকে বলল, আব্বাজান চলেন, দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ভালো থেকো রাইফ। বাসায় এসো। ঠিক আছে চাচা। আসো। সালামু আলাইকুম। সালাম ফিরিয়ে সদর দরজার দিকে অগ্রসর হলেন শওকত রহমান। মীরা এগোবে তখনই রাইফ একটু কাছে এলো তার। মীরা থমকে গেল। শক্তপোক্ত দেহের দীর্ঘাকৃতির লোকটি সরাসরি মীরার চোখে তাকিয়ে নেশাময় ঠান্ডা কণ্ঠে বলল, কোমর ভাঙল একজনের, পেইন হচ্ছে আমার, ঠিক বুকের বা পাশে। বলেই শোকরে অপরদিকে চলে গেল রাইফ। মীরা থমকাল, ভরকাল। অন্তরাত্মা ধক করে কেঁপে উঠল। স্তব্ধ হয়ে আছে তার মুখাবয়ব। শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে। অশান্ত হল তার মন। হৃদয় মাঝে হানা দিয়েছে অজানা অনুভূতি। কি বলে গেল লোকটি? বেশি চিন্তা করতে পারল না। বাবার ডাকে দ্রুততার সহিত হাঁটা ধরল সে। দুপুরের খাওয়া দাওয়া করে গভীর নিদ্রায় উর্মি এবং মীরা। খোলা জানালা ভেদ করে মৃদু বাতাস আসছে। মীরার চোখে মুখে খেলা করছে কিছু ছোট বড় চুল। যেখানে বিছানার একপাশে মীরা গুটিসুটি মেরে শুয়ে আছে সেখানে উর্মি তার একেবারেই বিপরীত। হাত পা ছড়িয়ে বিছানার অর্ধেকের বেশি জায়গাটুকুই দখলে তার। আসরের আজান ধ্বনি আসছে পাশের মসজিদ হতে। মীরার ঘুম পাতলা হল এবার। নড়েচড়ে পাশ ফিরল। চোখ মুখ ডলে উঠে বসল। পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো হাত খোপা করে ছোট একটা ক্লিপ দিয়ে আটকে দিল। বালিশের পাশ থেকে ওড়না গলায় জড়িয়ে ফ্লোরে পা রেখে উঠে দাঁড়াতেই কোমরের ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার।
হাত রাখল কোমরে। চোখের সামনে ভেসে উঠল সকালের দৃশ্যপট। সে তো ভুলেই গিয়েছিল লোকটির আচমকা কাছে এসে বলা কথাটুকু। আশ্চর্য হচ্ছে মীরা বারবার। কথাটার মানে সে বুঝে। বোঝার মতো ম্যাচুরিটি তার এসেছে অনেক আগেই। অসভ্য লোক। বাসা থেকে আর বের হবে না এখান থেকে গেলে। মানল সে ভুল করেছে, তাই বলে যখন তখন কথা শোনাবে নাকি? ভুল তো তারও ছিল। মীরার চোখ না হয় দেখেনি, তার চোখ কই ছিল? কপালে নাকি মাথায়? এই লোককে আর কোনোভাবেই প্রশ্রয় দিবে না সে। রাইফ বসে আছে দেশের স্বনামধন্য এক বহুজাতিক প্রতিষ্ঠানের অফিস ভবনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়েছে 3 বছর আগে। চাকরিতে যোগদান করেছে 1.5 বছর হল। যোগ্যতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক প্রমোশনও লাভ করেছে। মোটা অঙ্কের বেতন পায় সে। মা আর তার সংসার বেশ ভালো চলে। রাইফ হাতঘড়িতে চোখ বুলাল। সেল ফোন হাতে নিয়ে বন্ধু পল্লবকে কল দিল। লাউড স্পিকারে রেখে চোখ রাখল ল্যাপটপের স্ক্রিনে। পরপর 2 বার কল দিয়ে যখন টুট টুট করে সংযোগ বিচ্ছিন্ন হল তখনই ভাইব্রেটে কেঁপে উঠল ফোনটি। বৃদ্ধ আঙ্গুলের সাহায্যে রিসিভ করে কানে ফোন ধরার সাথে সাথেই অপর পাশে হট্টগোল শোনা গেল। রাইফ মাম্মা, কখন আসবি শালা? কোনটা নিবি সেইটা আগে ডিসাইড কর আঙ্গেল। বোন তো নাই, 2টা মামি আছে 40-এর উপরে। 2জনই দেখতে তোর ছোট দাদির মতো। কোনো মামিকে নিবি সেটা বল। তারপর না হয় আমাকে জানাস, ঢাকঢোল পিটায় যাব তোকে আনতে। কোলে পিঠে মানুষ করবে। রাইফের উত্তর শুনে পল্লবের মুখ ছোট হয়ে গেল। পাশে বসে থাকা রাজন আর ফাহাদের অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। পল্লব আফসোসের সুরে বলল, তোর বোন না থাকাটা বিরাট অপরাধের পাল্লায় পড়ে বুঝলি। তুই যেমন সুন্দর, তোর বোনটা না জানি কত সুন্দর হতো রে। আফসোস আফসোস, একটা সুন্দরী মাইয়া আমারে পাইল না। কলার উঁচু করে মিছেমিছি ভাব ধরল পল্লব। রাইফ ল্যাপটপ বন্ধ করে ফাইল গুছিয়ে জবাব দিল, থাকলে কি তোর মতো মানুষ বেশি শয়তানকে বোন দিতাম রে হাদারাম। যারে দেখছ তার উপরেই তো তোর দিলের লাড্ডু ফুটে। মুখটা চুপসে গেল পল্লবের। কিছু বলবে তখনই রাজন ফোন কেড়ে নিল। তড়িঘড়ি করে বলল, আহ দোস্ত, তুই ওর সাথে পাগল হলি নাকি? তোর অফিসের নিচে আছি। নাম দ্রুত। আসছি। ফোন কেটে দিল রাইফ। বন্ধুরা জীবনের অনেকটা অংশ জুড়ে বিরাজ করে। হাসি কান্না, সুখে দুঃখে সবসময় এরা সাক্ষী থাকে। এই যে অনার্স পড়া কালীন যখন রাইফের বাবা ইন্তেকাল করেন তখন একেবারেই ভেঙ্গে পড়েছিল মা ছেলে। সেই সময় এই বন্ধুগুলো পাশে না থাকলে ঘুরে দাঁড়ানো সহজ হতো না। মানসিকভাবে এরা অনেক সাপোর্ট করেছে রাইফকে। রাইফ কললিস্ট থেকে আম্মা নামে সেভ করা নাম্বারে কল দিল। রিসিভ হতেই বলল, আম্মা, কি করো? ছাদ থেকে তোর কাপড়গুলা এনে ভাঁজ করছি। একেবারে শুকিয়ে মরমরা হইছে। একটুও মনে ছিল না আনতে। তুমি আনতে গেলা কেন আম্মা? উঠতে কষ্ট হইছে না? আমি গিয়ে কাপড় নিয়ে একেবারে বাসায় ঢুকতাম। কষ্ট একটু হয়েছে আব্বা, তবে এখন ঠিক আছি। খাইছো আম্মা? হ্যাঁ রে। তুই খাইছিস? হ্যাঁ।
আম্মা আজ আমার আসতে দেরি হবে। ফাহাদরা আসছে। তুমি খেয়ে ঘুমিয়ে যেও। আমি খেয়েই ফিরব। তাড়াতাড়ি আসিস, ওদের কেউ আনিস পারলে। অনেক দিন হলো দেখি না। আর শোন, সাবধানে থাকবি। আর গাড়ি আস্তে চালাবি। আহা আম্মা, আমি ঠিক থাকব তোমার দোয়ায়। টেনশন করো না তো। রাখছি। ঠিক আছে। রাইফ উঠে দাঁড়ালো। অফিসের অনেকেই চলে গেছে, কেউ বা প্রস্তুতি নিচ্ছে। টেবিলে রাখা ওয়ালেট পকেটে ঢুকিয়ে কাচের দরজা ঠেলে বেরিয়ে এলো বাহিরে। আড্ডা শেষে লং ড্রাইভে বের হয়েছিল 4 বন্ধু। মাঝে মাঝেই ঘুরতে বের হয় তারা। কোনোদিন শহরে, আবার কোনো দিন শহরের বাহিরে। আজ তারা বেশ দূর পর্যন্ত গিয়েছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। বাসার সামনের টং দোকানে বসে চা খাচ্ছে 2 বন্ধু, ফাহাদ আর রাইফ। ফাহাদের বাসা পাশের গলিতে। এই গলি হয়েই যেতে হয়। রাইফ বারবার নজর দিচ্ছে 3 তলার বারান্দায়। রুমে লাইট জ্বলছে এখনো। এক পলক কিংবা তার ছায়ামূর্তি ও যদি দেখা যেত তবুও হৃদয়ের ছটফটানি কমে যেত। যতই চেষ্টা করছে চোখে লাগাম দিতে ততই অবাধ্য হচ্ছে নজর। ফাহাদ নোটিশ করল রাইফের বারংবার উপরে তাকানো, সাথে উচাটন ভাব। রাইফের পিঠ চাপড়ে মুচকি হেসে শুধালো, কি বন্ধু, উপরে কি? রাইফ তাকালো ফাহাদের দিকে। দুপাশে ঘাড় কাত করে গম্ভীর ভরাট কণ্ঠে জবাব দিল, একটা পাখি। খুব মিষ্টি একটা আদুরে পাখি। ভাল লাগছে? ভীষণ। আন্টিকে বলি, পাখিটাকে পোষ মানাই আগে। এত দিন ধৈর্য ধরবি। প্রস্তাব দিলেই তোর। আমি যে পাখিটার সেটা তো তাকে বুঝাতে হবে। কিভাবে? তার খোলা আকাশের চেয়ে আমার এক বুক ভালোবাসা বিশাল। সেটা বুঝাতে পারলে সে একাই ধরা দিবে আমার কাছে। খাটনি আছে মাম্মা। মেহনত ছাড়া তাকে পেতেও চাই না। পিছলে পড়ছিস তাহলে প্রেমে? আমি কই পড়লাম, পড়ল তো সে। মানে? বুঝতে হবে না। বাসায় যা। আসছি রে। হুম। বিল পরিশোধ করে বাইক নিয়ে গ্যারেজে আসলো। বাইক স্ট্যান্ড করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে বড় বড় পা ফেলে। 3 তলায় এসে 2 সিঁড়ি উপরে উঠে আটকে গেল পা। যেভাবে উঠেছিল সেভাবেই পিছিয়ে এলো। ভেতর থেকে হাসির আওয়াজ আসছে। কি মিহি সেই হাসি। কান খাড়া করে বুঝার চেষ্টা করছে প্রাণখোলা হাসির মালিকটাকে। 30 সেকেন্ড মাঝেই ভেতর থেকে আওয়াজ এলো, মীরা হাসি থামা, পরের কাহিনী তো বল। রাইফ চোখ বন্ধ করল। বাকিটুকু শোনার প্রয়োজন নেই তার। বুকের বা পাশে হাত বুলিয়ে আপন মনে বলল, আমাকে আরও এক নির্ঘুম রাত্রি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ লাজুকলতা। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে রাইফ। অফিস থেকে বাসায় না গিয়ে সোজা ছাদে চলে এসেছে সে। টানা 4 দিন অফিসের কাজে ব্যস্ত ছিল। ঘাড় ঘুরানোর সময় বা সুযোগ কিছুই হয়নি তার। আজ কাজ শেষ করে কিছুক্ষণ সময় অবসর পেল। অফিসেই বেশিরভাগ সময় কাটানোর ফলে এই 5 দিন দেখা হয়নি মীরার সাথে। যেতে আসতে ওই একটু বারান্দায় নজর বুলিয়ে গেছে। কিন্তু ফলাফল শূন্য। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগে। ভ্যাপসা গরম। শার্টের হাতা কুনুই পর্যন্ত ভাঁজ করে রাখা রাইফের। শার্টের উপরের 2টা বোতাম খুলে রেখেছে।
এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে গুছিয়ে নিল। আকাশ পানে তাকিয়ে দেখল চাঁদ নেই আকাশে। নক্ষত্ররা আজ পুরো আকাশ ছেয়ে আছে। আচ্ছা, রাইফ যদি তার পাখিটাকে নক্ষত্র করে বুকে রাখে তাহলে কি সে থাকবে? নাকচ করবে নাকি কোনো জবাবই দিবে না? লজ্জাবতী পাতার মতো কুঁকড়ে যাবে নাকি লজ্জায় লাল হবে তার গাল? মাথা নিচু করে কি নীরব থাকবে, নাকি দৌড়ে পালাবে? মুচকি হাসল আপনমনে। সেদিন পালাতে পারলেও আর দিবে না সে পালাতে। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাল। নিজের চিন্তা ভাবনায় নিজেই হেসে ফেলল। আপন মনে শুধাল, আমার মীরাবতী, আমার লাজুকলতা, একবার কাছে এসো, আমার করে রেখে দিব মন পিঞ্জিরায়। মীরা কিচেনে বসে খাদিজা বেগমের সাথে টুকটাক কাজ করছে আর গল্প করছে। শওকত রহমান অফিসে গেছেন, ফিরতে বিকাল হবে। বাজারের ব্যাগ থেকে মরিচের প্যাকেট বের করে মরিচ থেকে বোটা আলাদা করছে মীরা। খাদিজা বেগম তেলে মাছ ছাড়লেন। তন্মধ্যে কলিং বেল বেজে উঠল পরপর দুবার। খাদিজা বেগম পিছু ফিরে তাকালেন। মীরাকে বললেন, যা তো মা, দেখ কে এসেছে। এই সময় কে আসলো আবার? বসে না থেকে গিয়ে দেখ। মীরা মাথায় ওড়না দিয়ে দরজায় গেল। লুকিং গ্লাস দিয়ে দেখল বাহিরে সানজিদা বেগম আর উর্মি দাঁড়ানো। দ্রুত দরজার নব ঘুরিয়ে খুলে ফেলল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আসো, সালামু আলাইকুম ফুপুজান। মাফ করবেন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। কথাটা বলে মীরা সানজিদা বেগমকে জড়িয়ে ধরল। এর মধ্যেই উর্মি হনহন করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে পড়েছে। সানজিদা বেগম ভাতিজিকে আলিঙ্গন করে ছেড়ে দিলেন। থুতনিতে হাত রেখে বললেন, ওয়া আলাইকুমুস সালাম মীরা। বেশি অস্থির হওয়ার দরকার নাই। 1 মিনিটও দাঁড়িয়েছিলাম না। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ফুপু। আসেন আসেন বসেন। ঘেমে গেছেন একেবারে। খাদিজা বেগম কিচেন থেকে উকি দিয়ে দেখলেন তাদের। শাড়ির আঁচল কোমর থেকে বের করে কাঁধে জড়িয়ে ডাইনিংয়ে আসলেন। সানজিদা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপা? না না, কোনো অসুবিধা হয়নি। কি করছো? রান্না করছি আপা। ইলিশ মাছ ভাজছি। তৎক্ষণাৎ উর্মির চোখ চকচক করে উঠল। তড়িঘড়ি করে বলল, আমার জন্য কিন্তু 2 পিস রাখবেন মামি। সাথে কাঁচা মরিচও ভাজবেন। অনেক মজা করে খাব। তোকে আস্ত মাছই ভেজে দিব। তোরা খেলেই আমার শান্তি। ঠিক আছে, তাহলে তাই করো। মীরা ট্রে হাতে ডাইনিংয়ে আসল। ঠান্ডা শরবতের গ্লাস সানজিদা বেগমের দিকে এগিয়ে পাশে গিয়ে বসল। ফুপুর কাঁধে মাথা রেখে আবদারের সুরে বলল, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে ফুপু। যাওয়ার নাম ও নিবেন না বলে দিলাম। তাহলে আমি অনেক কষ্ট পাব। থাকব কিছুদিন। অনেক অনেক ধন্যবাদ ফুপু। উর্মি তাকালো তাদের দিকে। রিমোট হাতে নিয়ে মীরাকে উদ্দেশ্য করে বলল, গলা ধরাধরি শেষ হলে আমাকেও 1 গ্লাস দে। আমিও এখানে আছি ভাই। গলাটা ফেটে যাচ্ছে। এত খারাপ অবস্থা তোর? তাহলে তো গ্লাসে হবে না, ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। যা ফ্রিজে গিয়ে শুয়ে পড়। একেবারে রাতে উঠিস। মিরুর বাচ্চা। উর্মি কপট রাগ দেখালে হেসে দিল সবাই।
থোকা থোকা সাদা মেঘ উড়ে যাচ্ছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পৃথিবী কিছুটা শীতল এখন। হালকা হাওয়া বয়ে যাচ্ছে। উর্মি ফ্রিজ থেকে আচারের বয়ম বের করে একটা বাটিতে আচার নিল। রুমে এসে মীরাকে তড়িঘড়ি করে বলতে লাগল, নে নে, চল, সন্ধ্যা হয়ে যাবে, তখন আর মামু বের হতে দিবে না। কই যাবি? তোর মাথায়। ছাদে যাব, চল। ছাদে কেন? নাচতে। বিসর্গ। এখানেই নাচ, আমি দেখি। তোকে দেখাবো কেন? ছাদের গিয়ে পুরা এলাকাবাসীকে দেখাবো। যেতে পারবো না। যাবি না? না। মিরু, লাভ নাই রাগ দেখিয়ে। আমি উঠছি না এখান থেকে। হাতে কি? আচার? দেখি দে তো। খাইতে হলে ছাদে চল। খাবো না। উর্মি মীরার হাত ধরে টেনে তুলল। হা হুতাশ করে বলতে লাগল, এত ওজন কেন তোর? পুরাই একটা হাতির বাচ্চা। উর্মির কথা শুনে মীরার মুখ হা হয়ে গেল। বিস্মিত কণ্ঠে জবাব দিল, আমি হাতি হলে তুই কি? আমার থেকে তোর ওজন 2 কেজি বেশি। আমি হাতি, আর তুই হাতির বাচ্চা। হয়েছে, এবার চল না বাপ। রুমে আর কতক্ষণ থাকা যায় এভাবে? মীরা এই কয়দিন একেবারেই বের হয়নি বাসা থেকে। ওরও দমবন্ধ লাগছে রুমে বসে। মন তো চাচ্ছে ছাদে যেতে, কিন্তু আবার যদি লোকটির সাথে দেখা হয় তখন। 7-5 ভাবল। নিজেকে বুঝালো হয়তো লোকটা অফিস থেকে ফিরেনি। দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। চেয়ার হতে কালো ওড়নাটা মাথায় পেঁচিয়ে ছাদের দিকে রওনা হলো তারা দুজন। মাথার উপর খোলা আকাশ। মীরা আর উর্মি নিচে পা ভাঁজ করে ছাদে বসেছে। দুজনের মাঝে বাটিতে টক ঝাল মিষ্টি আমের আচার রাখা। চামচে নিয়ে একটু একটু করে স্বাদ গ্রহণ করছে দুজন। মীরা কিছুক্ষণ কিছু ভাবল। বলবে না করেও স্বাভাবিক কণ্ঠে উর্মিকে ডাকল। উর্মি। চামচে আচার নিয়ে মুখে পুরে জবাব দিল, হ্যাঁ। আমাদের বিল্ডিংয়ে কি নতুন কোনো ভাড়াটিয়া এসেছে? না তো। মনে করে দেখ, রাজিয়া আন্টিরা আসছে। ওই যে মোজাম্মেল আঙ্কেলরা ছিল না 5 তলায়, উনারা চলে গেছে। ফ্ল্যাট বিক্রি করছে? না রে, ফ্ল্যাট তো আন্টিদেরই। মোজাম্মেল আঙ্কেলরা ফুল ফ্যামিলি আমেরিকা চলে গেছে। জোবাইদা আন্টির হাজবেন্ড আর মোজাম্মেল আঙ্কেল আপন ভাই। জাহাঙ্গীর আঙ্কেল আছে না, উনি জোবেদা আন্টির হাজবেন্ড। কতদিন হলো চলে গেছে? এই তো 7-8 মাস। আগে কখনো দেখিনি উনাদের। দেখবি কি করে রে পটল। উনারা আগে ঢাকায় থাকত, মাঝে মাঝে বেড়াতে আসত। ময়মনসিংহ আসছে 3 বছর হবে প্রায়। তাও উনাদের অন্য বাসায় ছিল। এখানে আসছে 7-8 মাস হবে। এত কিছু জানলি কি করে? অল্প অল্প জানি, বেশি জানি না। শুধু 2-3 দিন কথা হয়েছিল রাজিয়া আন্টির সাথে, তখনই এসব শুনেছি। উনি আর উনার ছেলে থাকে। আর কেউ নাই? না, আঙ্কেল নাই। মারা গেছে নাকি কয় বছর হলো। ওহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। মীরা চুপ হল। এতক্ষণ উর্মি নিজ ধ্যানে খাচ্ছিল বলে কোনো কিছুতে ধ্যান ছিল না। যেমন যেমন প্রশ্ন করেছে তেমনভাবেই সোজা সাপটা উত্তর দিয়েছে।
টনক নড়ল উর্মির। মীরা তো সহজে কারো কথা নিজ থেকে জিজ্ঞাসা করে না। তাহলে ঘটনার পেছনের কাহিনী জানতে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করল, তুই এসব জিজ্ঞাসা করছিস কেন? অপরিচিত একজনকে দেখেছিলাম বিল্ডিংয়ে। কাকে? একটা ছেলে, রাইফ নাম মেবি। ও রাইফ ভাইয়া, উনিই তো রাজিয়া আন্টির ছেলে। মাঝে মাঝেই দেখা হয়। আচ্ছা, হুম, ভালো আছে। এই মধ্যেই ফোনের রিংটোন বেজে উঠল মীরার। পাশ থেকে তুলে কানে গুজল। আম্মা বলেন, বাদাম আনছে তোর আব্বা, এসে নিয়ে যা। ঠিক আছে, আসছি। ফোন কেটে কোলের উপর রাখল। মীরা কিছু বলবে, তার আগেই উর্মি ভরভর করে বলল, আমি যেতে পারবো না, আজ অনেক উঠা নামা করছি। তুই গিয়ে আনো। মীরা হতাশ হয়ে উর্মির দিকে তাকাল। উর্মি মুখ ভেঙচি দিয়ে মাথা নেড়ে চূড়ান্তভাবে অসম্মতি জানাল। বাধ্য হয়ে মীরা উঠে দাঁড়াল। খালি পায়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দরজার কাছে। সামনে পা ফেলবে তখনই কারো উপস্থিতি টের পেল। পাশ কেটে চলে যাওয়ার জন্য ডান দিকে সরে আসতেই সামনের জন ও সেদিকেই এলো। আবার বাদিকে সরে গেল। এবারও সামনের জন বা পাশে একইভাবে সরে এলো। বিরক্ত হল মীরা। মুখ দিয়ে চকারান্ত শব্দ উচ্চারিত হল। মনে মনে ভাবল মহাবিপদ তো। পরক্ষণে মীরা নিজেই স্থির হল। নিচ থেকে মাথা তুলে উপরে তাকাল। স্তব্ধ হল তার মুখাবয়ব। বিস্ময় একটু ফাঁকা হল গোলাপি দুই ঠোঁট। সামনের সুদর্শন পুরুষটি প্যান্টের পকেটে দুহাত গুজে শীতল চোখে তাকিয়ে আছে তার দিকে। তীক্ষ্ণ তার দৃষ্টি, চোখের পলক পড়ছে না একটুও। মীরা নজর এদিক সেদিকে ঘুরিয়ে পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রাইফ ডান হাত আর ডান পা বাড়িয়ে পথ আটকে দিল। ধীরে সুস্থে মীরার সামনে বাম পা এনে সোজা হয়ে দাঁড়াল। রাগ হল মীরার। এ কেমন বেয়াদবি! কড়া কথা শোনাবে বলে মনস্থির করল। রাইফের চোখের দিকে তাকিয়ে কিছু বলবে তখনই ভারী গলার গমগমে শীতল কণ্ঠ ভেসে এলো। তোমাকে দেখে আমার শান্তি না আসা পর্যন্ত ছাড়ছি না লাজুকলতা। খুব জ্বালিয়েছ এই কয়দিন। স্থির হয়ে দাঁড়াও। রাইফের আকস্মিক এমন উদ্ভট কথা শুনে মীরার কান তবদা খেল। কশ্চিনকালেও ভাবেনি এমন কথা শুনতে হবে তার। ভালো ভেবেছিল সে, কিন্তু লোকটার মাথায় যে সমস্যা আছে আজ পুরোপুরি নিশ্চিত। মনে মনে ভাবল, মহাবিপদ তো। এই কার পাল্লায় পড়লাম আমি? এমনভাবে বলছে যেন মামার বাড়ির আবদার। দেখতে চাইলেই দেখতে দিবে। তড়িৎগতিতে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল। শুধু কাজল কালো আখিদ্বয় দৃশ্যমান। রাগে গজগজ করছে মীরার মাথা। রাইফের স্থির শীতল চাহনি দেখে মেজাজ আরো বিগড়ে গেল। কাট কাট কণ্ঠে বলল, অসভ্য লোক, সরেন সামনে থেকে। রাইফ ঠাই দাঁড়িয়ে, ঠোঁটে ধীরে ধীরে মৃদু হাসি স্থান করে নিচ্ছে। বাঁকা কণ্ঠে বলল, ছুঁয়ে দিয়ে টি শার্ট ছিঁড়ে দিলে অসভ্যতামি হয় না, আমি একটু দেখতে চাইলেই দোষ। অবশ্যই দোষ এবং গুনাহও বটে। রাইফ এবার নিবিড়ভাবে দৃষ্টিপাত করল। চাপা কণ্ঠে ভরাট গলায় ফিসফিস আওয়াজে বলল, আমার করে নিয়ে দেখলেও কি গুনাহ হবে? মীরা কেঁপে উঠল। জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, মামানে।
মানে অনেক কিছু। শান্তি প্রয়োজন আমার। সাথে তোমার ও শান্তির ঠিকানা হতে চাই। মীরার মাথা শূন্য শূন্য লাগছে। কি বলবে ভেবে পাচ্ছে না। নিজেই গমগম করে পাশ কেটে চলে যাবে তখনই রাইফ দ্রুততার সহিত বলল, বারান্দায় আসো না কেন মেয়ে, সমস্যা কি? কেউ অপেক্ষা করে তোমার জন্য। মীরার পা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরল। কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার মহাভারত অশুদ্ধ হয় বারান্দায় গেলে। কথাটা বলেই হনহন করে নিচে চলে গেল। রাইফ কিছুক্ষণ থমেরে থাকল। মিনিট সময় পেরুতেই অট্টহাসিতে ফেটে পড়ল সে। যেমন ভেবেছিল তেমনটাও না। তেজ আছে দেখা যায়। এই তেজটা যেন বহুগুণ সুন্দর করে তুলল মীরার ব্যক্তিত্ব। মীরা দৌড়ে ওয়াশরুমে ঢুকেছে। ঘেমে উঠেছে শরীর। খাদিজা বেগম ডাকছে ড্রয়িং রুম থেকে। মীরা আয়নায় তাকালো। ধুকপুক করছে তার হৃদয়ে। কি বলল লোকটা? আখিদয় বন্ধ করে মনে করল সেই উক্তিটি আমার করে নিয়ে দেখলেও কি গুনাহ হবে। বিড়বিড় করে কয়েকবার আওড়ালো সেই কথা। তড়িৎগতিতে চোখ খুলে দুহাত ভরা জল মুখে ঝাপটা দিল। পর পর কয়েকবার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাহিরে বেরিয়ে এলো। খাদিজা বেগম এগিয়ে এলেন। বাদামের প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, নে, রাখো। যাবি না? না। কেন? ইচ্ছে করছে না। কি হলো আবার? বিসর্গ মন খারাপ। একটু একা থাকি প্লিজ। মন ভালো হলে রুমে আসিস। শুনব তোর মন খারাপের গল্প। ঠিক আছে। মায়ের মমতা মাখা হাত ছুঁয়ে দিল মীরার মাথা। চোখ বন্ধ করে শান্তিটুকু কুড়িয়ে নিল। পাশ থেকে কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ল। যখনই মীরাকে দুশ্চিন্তা ঘিরে ধরে তখনই সে চুপ করে শুয়ে পড়ে। রাইফ ছাদে ঢুকতেই বাদিকে উর্মিকে নজরে এলো। কাছাকাছি এসে বলল, আরে উর্মি যে। জি ভাইয়া। কেমন আছেন? ভালো। এখন একটু বেশি ভালো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? কি করছো? আচার খাচ্ছি। খাবেন? না। তুমি খাও। বাদাম আনতেছে মীরা। বাদাম খাইয়েন। আর আসবে না। কি? বাদাম। যাও নিচে যাও। কেন আসবে না? মন বলছে। সন্দেহর নজরে তাকালো উর্মি। উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার মন কেন বলছে আসবে না? আপনার মন সব জানে? না, তবে বাদাম আসবে না এটা জানে। বাদামের দেখা আমি আরো 1 সপ্তাহ পাব না সেটাও জানে। হায় কপাল আমার। আফসোস ঠিকরে পড়ছে রাইফের কণ্ঠে। তারপরেও তার মনটা ফুরফুরে লাগছে। অফিসের ব্যস্ততা শেষে আজ রাইফ বাসাতেই ছিল। ঘুমিয়েই কাটিয়েছে দিন। বিকেলে বাহিরে একটু ঘুরে আসবে বলে বের হয়ে কি মনে করে নিচে না গিয়ে ছাদের দিকে পা বাড়ালো। এভাবে যে প্রেয়সীর সাক্ষাৎ লাভ করবে সে এক বিন্দুও আন্দাজ করতে পারেনি। নৌশভোজ করতে ডাইনিংয়ে বসেছে সবাই। খাদিজা বেগম কয়েকবার ডেকে এসেছে মেয়েকে। কিন্তু এখনো উঠার নাম নিচ্ছে না মেয়েটা। হঠাৎ কি হলো ভেবে চিন্তার ভাঁজ পড়ল কপালে। শওকত রহমান তাকালেন খাদিজা বেগমের পানে। সহধর্মিনীর মলিন মুখ দেখে কিছু ঠাহর করতে পারলেন বোধহয়। ধীরে সুস্থে উঠে মীরার রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। টোকা দিয়ে ডাকলেন,
আমার আম্মা যান, ভেতরে আসি। মীরা প্রাণপ্রিয় আব্বাজানের ডাক শুনে ধরফর করে বিছানায় শোয়া থেকে উঠে বসল। বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে মাথায় জড়াল। কণ্ঠস্বর উঁচু করে জবাব দিল, অবশ্যই আব্বাজান। আসুন আসুন। বাহিরে দাঁড়িয়ে কেন? শওকত রহমান দরজা খুলে ধীর পায়ে মেয়ের কাছাকাছি এলেন। পাশাপাশি বসে মীরার পানে দৃষ্টি আরোপ করলেন। মোলায়েম স্বরে বললেন, শরীর খারাপ নাকি মন? মন। মীরার সহজ স্বীকারোক্তি। শওকত রহমান আরেকটু কাছ ঘেঁষে বসলেন। বললেন, কি করতে পারি আপনার আম্মাজানের জন্য? কিছু করতে হবে না আব্বাজান, এখন ঠিক আছি আমি, আলহামদুলিল্লাহ। রাতের খাবারটুকু খাবেন আমার সাথে? ফ্রেশ হয়ে আসি? অবশ্যই। আপনি শুরু করেন, আমি আসছি। সানজিদা বেগম বসে আছেন শওকত রহমানের কক্ষে। খোশমেজাজে গল্প করছে ভাই বোন। উর্মি মামার রুমের বারান্দার গাছগুলো থেকে আগাছা পরিষ্কার করছে। খাদিজা বেগম চা নিয়ে আসলেন। পাশে বসে তিনিও বিভিন্ন বিষয়ের আলাপচারিতায় যুক্ত হলেন। এক পর্যায়ে সানজিদা বেগম বললেন, মীরার ব্যাপারে এখন কিন্তু চিন্তা করা দরকার ভাইজান। কথাটা শুনে খাদিজা বেগম তাকালেন স্বামীর পানে। এই বিষয়টি যে তাকেও অনেক ভাবায়। কম তো চেষ্টা করছে না, কিন্তু কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না মেয়েকে। শওকত রহমান কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। অসহায় কণ্ঠে বললেন, কম তো চেষ্টা করলাম না। আমার মেয়েটা যে একেবারেই নাজুক। এভাবেও তো চলবে না ভাইজান। মেয়ে মানুষ, একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে। তা তো অবশ্যই। আমার নিজেরও তো কম চিন্তা হয় না। স্বস্তি পাই না আমি। যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে এবার একটা ব্যবস্থা করতে হবে। ওর অবস্থা দেখছেন আপনি, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন শওকত রহমান। তিনি খুব ভালো করেই জানেন মীরা ভালো নেই। ওর হৃদয়টা যে খণ্ডবিখণ্ড। এই খণ্ড বিখণ্ড মেয়েটাকে একটু চাপ দিলেই একেবারে ভেঙ্গে পড়বে। বাবা হয়ে এমনটা কিছুতে দেখতে পারবেন না তিনি। মীরা দ্রুত মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগে এসেছিল সবার সাথে গল্প করতে। দরজায় টোকা দিবে সে মুহূর্তেই কানে আসে ফুপুর বলা কথাটুকু। তখনই থেমে যায় হাত। লুকিয়ে কারো কথা শোনার অভ্যাস নেই, কিন্তু কোনোভাবেই যেন বাবার উত্তরটা না শুনে ফেরত আসতে পারছিল না। মীরা চোখ বুজল। নোনাজলগুলোকে বেরিয়ে না আসার আকুল আবেদন তার চোখে মুখে। হুড়মুড় করে কান্নারা গলায় হামলে পড়েছে। যে কোনো সময় চিৎকারের সহিত বেরিয়ে আসবে। ধোপাধপ আওয়াজ তুলে দৌড়ে গেল নিজের কক্ষে। দরজা বন্ধ করে বসে পড়ল ফ্লোরে। চিৎকার করে ভেতরের আর্তনাদগুলো বের করে দিতে ইচ্ছা করছে। দুহাত দিয়ে মুখ ঢেকে নিজেকে খোলস থেকে বেরিয়ে আনল। অশ্রুসিক্ত নয়নে মানসপটে ভেসে উঠল বছর তিনেক আগের কথা। বছর তিনেক আগের কথা। মীরা তখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার জন্য ঢাকা থাকে। মাসের অর্ধেক যদি কলেজের হলে থাকে তো বাকি অর্ধেক পরিবারের সাথে। পরিবারে 4 জন সদস্য, বাবা, মা, দাদি আর মীরা। দাদা রহমত আলী গত হয়েছেন অনেক বছর আগে। মীরার স্মৃতিতে খুব একটা জায়গা নেই তার।
কিন্তু দাদি নূরজাহান বেগম হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে স্থান দখল করে আছে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবতী, পুরোটা সময় জুড়েই মীরার জীবন জুড়ে পদচারণা ছিল তার দাদির। মীরার চেহারার ৯০% নূরজাহান বেগমের সাথে মিল, যার কারণে শওকত রহমান মেয়ের মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পান। নূর জাহান বেগমকে জীবিতকালে আম্মাজান, মীরাকে ছোট আম্মাজান বলে ডাকতেন। চেহারার এই মিলটাকে নিয়ে মাঝে মাঝেই মীরা ফায়দা লুটত। দাদির শুভ্র সাদা শাড়ি পেঁচিয়ে, ঢিলাঢোলা ব্লাউজ পরে লাঠিতে ভর করে আব্বাজানের সামনে বসে পড়ত। খুক খুক করে কেশে দাদির মতো অনুকরণ করে বলত, আমার বাপজান গো, পানের ডালা কই, দাও তো দেহি। শওকত রহমান মেয়ের কাণ্ডকৃতিতে হো হো করে হেসে দিতেন। মীরা চোখ রাঙ্গিয়ে বুঝিয়ে দিত তাকে যেন নূর জাহান বেগমই ভাবা হয়। আবারও ভাবসাব নিয়ে আঁচলটা কাঁধে টেনে নিয়ে বলত, শোনো বাপজান, এত আনন্দিত হইও না। আমার সমস্ত সম্পত্তির এক আনাও তুমি পাইবা না এই বলে রাখলাম। সব আমার দুই নাতনি পাইব। তুমি এখনই ওসবের আশা ছাইরা দাও। শওকত রহমান ও তখন মীরার দুষ্টমিতে সায় দিতেন। বলতেন, আম্মা জান, আপনার নাতনিদের তো বয়স হয় নাই তেমন, ওরা সামলাইতে পারব না। আমাকে আপনি নিশ্চিন্তে দায়িত্ব দিতে পারেন। আমি দেখে শুনে রাখব। তোমার ওসব বুঝা লাগব না। আসছে মাতব্বর, ওরা যখন বুঝব তখনই সামলাব। মীরার নূর জাহান বেগমের মতো হুবহু অভিনয় দেখে শওকত রহমান থ মেরে গেলেন। মীরা পাশের টেবিল থেকে একটা পান তৈরি করতে করতে বলত, আমার ৩টা শাড়ি কিনন লাগব বুঝছ। তোমার আব্বাজান থাকতে আমার শাড়ি কিনার কথা কম লাগত না। দাও ক্যাশ থাইকা টেকা দাও ৫-১০ হাজার যা পাও। আসলেই নিবেন আম্মাজান? মীরা চুপি চুপি নীরবে ঠোঁট চেপে হাসে। দাদির অনুকরণ করে শওকত রহমানকে যে কঠিন জব্দ করা গেছে এটা ভেবে তুমুল বেগে হাসি পায় তার। ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করে, হুঙ্কার দিয়ে বলে, আসল নকল কি বাপজান? টাকা বাইর করো। তোমার আব্বা আমারে একা ফালাইয়া গেছে, আমার হইছে যত জ্বালা। শওকত ওসমান মেয়ের দুষ্টমিতে এবারও তাল মিলাতেন। পাঞ্জাবির পকেট হাতড়ে ৩,৫০০ টাকা মেয়ের হাতে পুরে বলতেন, এটাতেই কিনে ফেলেন আম্মা। যেদিন আপনার সম্পত্তির দায়িত্ব দিবেন ওই দিন আপনাকে লাড্ডু খাওয়াব। মীরা টাকা পেয়ে পানটা হাতে নিয়েই দিকবিদিক ভুলে দৌড় লাগাত নূর জাহান বেগমের রুমে। লাফ দিয়ে বিছানায় বসে ঝাপটে ধরত শক্ত করে দাদিজানকে। হই হই করে বলত, পেয়ে গেছি দাদিজান, পেয়ে গেছি। আজকেই শপিং এ যাব। ইয়াহু বলেই কোচকচে 7টা 500 টাকার নোট সামনে মেলে ধরত। নূর জাহান বেগম খুক খুক করে কেশে গালা ঝেড়ে বলতেন, আমার শাড়ি, আমার লাঠি নিয়ে তুই এতগুলা টাকা হাতায় নিলি হতচ্ছাড়ি। 1000 টাকা নিয়ে বাকি টাকা আমাকে দে। দে দেখি, দে। মীরা জানে দাদি এই টাকা নিবে না কখনো। তবুও সে মিছেমিছি ভান করে অসহায় কণ্ঠে বলত, দাদি যান, আমার স্বামী সন্তান কেউ নাই, সাথে টাকা পয়সাও নাই। খুব কষ্ট করে তোমার অভিনয় করছি। আব্বাজানকে পটানো সহজ ছিল না। তুমি তোমার ছেলের কাছে গিয়ে চাও যাও। আমার হয়েই তো টাকাগুলা আনলি। আমি গেলে এখন কি দিব রে ছেমরি? না দিল
টাকা দিয়ে কি করবা? এই নাও পান, মিষ্টি পান। গালে দিয়ে মুখটা লাল করে ফেলো। নূর জাহান বেগম এক গাল হেসে মুখে পান ঢুকালেন। ধীরে ধীরে চিবিয়ে পানের স্বাদ গ্রহণ করতে থাকেন। কিছুক্ষণের মাঝেই লাল হয়ে ওঠে তার ঠোঁট। মীরা বিছানায় এক কাঁধে ভর দিয়ে অপলক নয়নে তাকিয়ে থাকে নূর জাহান বেগমের পানে। নূর জাহান বেগম ইতস্তত বোধ করেন। পানের পিক কৌটায় ফেলে জিজ্ঞাসা করেন, কি দেখতাছস এমন কইরা? তুমি এত সুন্দর করে পান খাও কিভাবে দাদি? তুইও খা, আয় শিখায়া দেই। পান খেলে যে বুকে জ্যাম হয় আমার। আমি শিখাইয়া দিলে হইব না। তোর জন্য একটা রাজপুত্তুর আনুম, এক লগে বইয়া পান খাবি। ইস, তোমার রাজপুত্তরের সাথে আমি পান খাব কেন? দুনিয়ায় আর কিছুই নাই নাকি? আহা, এক লগে বইয়া পান চিবাবি। ঠোঁট লাল কইরা ভালোবাসার মানুষটার লগে প্রেম বিনিময় করবি আর সুখ দুঃখের আলাপ করবি। মহব্বত বাড়ব, আসলেই বাড়ব। হ রে দিদি ভাই, তোর দাদা ভাই তো আমারে রোজ রাতে এক খিলি পান আইনা কইতো নূর, পান খাইয়া মুখটা লাল করো তো দেহি। এই ধলা মুখটাই পান ছাড়া তোমারে পাইনসা লাগে দেখতে। মহব্বত করত তোমাকে অনেক, তাই না? নূর জাহান বেগম এই বয়সেও স্বামীর ভালোবাসার কথা শুনে একটু লজ্জা পেতেন বোধ হয়, মিহি সুরে বলতেন, মহব্বত করত কি না জানি না, তয় আমারে ছাড়া উনার চলত না। দিন শেষে আমারে ধইরাই ঘুমাইত। শান্তি লাগত নাকি তার? নূর জাহান বেগমের খোলা মেলা কথাতে লজ্জা পায় মীরা। দাদির মুখে একটুও লাগাম নাই। হুটহাট কি সব বলে ফেলে। লজ্জামাখা বদনে মিন মিন কণ্ঠে বলত, তুমি অনেক সুন্দর দাদি। এখন তখন সব সময়। আমার জন্য যে রাজপুত্তুর আনবা সেও পাগল হবে তোমার জন্য। মীরার কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠতেন নূর জাহান বেগম। মীরার থুতনিতে হাত রেখে বলতেন, আমার দিদিভাইয়ের উপর থাইকা নজর ফেরানো মুশকিল হবে যে কোনো রাজপুত্তুরের। এক নজরেই আইটকা যাইব তার হৃদযন্ত্র। তোরে ছাড়া ওই যন্ত্র আর চলব না। হা হুতাশ কইরা বেরান লাগব। ইস, কখনো না। হ রে ছেমরি, তুই হইছস আমার লাহান টুকটুকে সুন্দর। আর গুণ তো মাশাল্লাহ আমার থাইকাও এক কাঠি উপরে। বাইচা থাকতে তোর কদর করবার পাইব এমন একজনের হাতে উঠায়া দিবার পাইলে শান্তি পাইতাম। দাদি যান, এভাবে বলো কেন? আল্লাহ তাআলা তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন। এবার ক শান্তি দিবি? আমি এখানে থাকলে তোমার অশান্তি হয়? দূরে ঠেলতে চাচ্ছ কেন? না রে বুবু, মাইয়াগো স্বামীর সংসারই সর্বসুখ। আইজ নয়তো কাল যাওয়াই লাগে। আমি বাইচা থাকতে তোগো চার হাত এক করবার পারলে, দেইখা যাইবার পারলে চোখ দুইডা জুড়াই যাইত। মীরা ছলছল নয়নে তাকায় নূর জাহান বেগম এর দিকে। সে জানে একদিন না একদিন ঠিক আপন জনকে ছেড়ে যেতে হবে। নিজের ঠিকানা গড়ে তুলতে হবে নতুন করে। কেমন হবে দাদিজানের রাজপুত্তুর? যদি ঠিকানা গড়তে সাহায্য না করে সে, তখন কি হবে? পারবে কি সে নিজের জন্য শক্ত জায়গা করে নিতে? নিকষ কালো আধার চারিদিকে। আজ আকাশের বিশালতায় নেই কোনো নক্ষত্রের মেলা। চাঁদটাও মেঘার আড়ালে ঢেকে আছে। আশেপাশের বিল্ডিংগুলোতে অল্প কিছু ফ্ল্যাটে আলো জ্বলছে।
কোলাহলময় শহর ঢেকে আছে পিনপতন নীরবতায়। পিঠ টান টান করে রাইফ বারান্দায় ঠাই দাঁড়িয়ে অনেকক্ষণ হল। পরনে নেভি ব্লু টি শার্ট, বুকের উপর দু হাত আড়াআড়ি ভাঁজ করা। অন্ধকারে ঢেকে আছে তার মুখাবয়ব। এক ধ্যানে সম্মুখে স্থির দৃষ্টি, বিষণ্ণ মন তার। কিছুক্ষণ আগে বাবা জাহাঙ্গীর আলমের কবর জিয়ারত করে এসেছে মা ছেলে মিলে। ফেরার সময় থেকে বাসায় আসা অবধি একে অপরের সহিত একটাটু শব্দও করেনি দুজন। এসেই রাজিয়া বেগম সোজা তার রুমে ঢুকেছে। রাইফ জানে উনি আর বের হবেন না আজ। মুখে আঁচল চেপে ডুকরে কাঁদবে সারা রাত। প্রিয়জন হারানোর ব্যথা তিল তিল করে আঘাত করবে তাকে। এক সময় তন্দ্রায় আচ্ছন্ন হবেন। কিন্তু রাইফ, তার কি আজ দু চোখের পাতা এক হবে? জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর কত রজনী যে বারান্দায় ঠায় দাঁড়িয়ে কেটেছে তা এক আল্লাহ আর এই শহরের কাকপক্ষী ব্যতীত বোধহয় কেউ জানে না। রাইফের খুব ইচ্ছে করে মায়ের মতো করে কেঁদে নিজেকে হালকা করতে। এই যে ভেতরটায় পাথর জমে আছে সেটা গলিয়ে ফেলার নিরন্তর প্রচেষ্টা তার ভেতর। কিন্তু আখিজল যেন কঠিনপন করেছে বাহিরে না আসার। এই বোঝা যে ভীষণ ভারী। বুকে রক্তক্ষরণ হবে কিন্তু চোখে বের হবে না এক বিন্দু নোনা জল। দীর্ঘশ্বাস ফেলে ধীরে সুস্থে মায়ের রুমের সামনে এসে দাঁড়াল। রাতের খাবার খায়নি কেউই। মেডিসিন টুকু না নিলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে রাজিয়া বেগমের। রুমের ভেতর থেকে গঙ্গিয়ে কান্নার চাপা আওয়াজ আসছে। কি যে হাহাকার সেই কান্নায়! রাইফের হৃদয়টা যেন এবার আরো বেশি ভার হল। জোরতা কাজ করছে মাকে ডাকাতে। দ্বিধাদ্বন্দ্ব করে সময় নিয়ে টোকা দিল হালকা কারুকাজের কাঠের দরজায়। খুব মোলায়েম স্বরে আবেগ মাখা কণ্ঠে ডাকল, আম্মা। ডাকার সাথে সাথেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘড়ির কাঁটার সময় টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। রাইফ নড়ছে না, চলেও যাচ্ছে না। সম্মুখে স্থির দৃষ্টি তার। যেন এখান থেকে ঠিক কিছু আসবে, তাকে ফিরিয়ে দিবে না। ভেতরের মানুষটি নিজেকে সামলানোর জন্য যে সময় প্রয়োজন তা রাইফ জানে। মিনিট চারেক পেরুতেই ভেতর থেকে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠের আওয়াজ এলো, আমি ঠিক আছি আব্বা, তুই শুয়ে পড়। মেডিসিন খেয়ে নিব, চিন্তা করিস না। রাইফ পলক ঝাপটাল। মায়ের এই যে আমি ঠিক আছি বলাটা, কিন্তু আসলেই কি উনি ঠিক আছেন? উনার ভেতর বাহির পুরোটাই যে আজ বিধ্বস্ত। তারপরেও এখন একটু স্বস্তি বোধ করছে রাইফ। মাকে দ্রুত শুয়ে পড়ার জন্য আদেশ দিয়ে শব্দবিহীন পায়ে আবারও বারান্দায় এলো। চেয়ারে বসে পা তুলে দিল সামনের গ্রিলে। আজ আকাশের গভীরতা দেখেই কাটাবে নিঃসঙ্গ রাত্রি। কিন্তু তার অজানায় রয়ে গেল তার মতো এই শহরেরই ঠিক দুতলা নিচে ফ্লোরে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে অন্ধকারে আচ্ছন্ন এক ব্যথাতুর নারী। রাইফের মতো প্রিয়জন হারানোর ব্যথায় সে জর্জরিত হয়ে আসছে দিনের পর দিন, রাতের পর রাত। নিজেকে নিজে সামলানো এখন আরো কঠিন হচ্ছে মেয়েটির। রাতের শেষ ভাগে আকাশে নক্ষত্ররাজি ফুটে উঠেছে। জল জল করছে আপন সত্তায়। ফজরের আজান আসছে পাশের এবং দূর দূরান্তের মসজিদ হতে। কি সুমধুর তার বাণী। আসো সালাতু খাইরুম মিনার নাওম, আসো সালাতু খাইরুম মিনার নাওম। মীরা নড়ে চড়ে উঠল। ফোলা ফোলা ঝাপসা চোখে আশেপাশে আবছায়া আলোয় পরখ করে নিল নিজের অবস্থান।
মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে তার। কোনো রকমে উঠে বসল। কতক্ষণ ঝিম মেরে থেকে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিল। ফ্লোর থেকে উঠে তাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়েছে। গোসল না করলে কিছুতেই ফ্রেশ লাগবে না, হালকা হবে না শরীর এবং মন। ভোরের সূর্য এখনো উঠেনি পূর্ব আকাশে। অন্ধকার ভাব এখনো বিরাজমান। ধরণীতে আলো ফুটবে ফুটবে ভাব। শীতল হাওয়া বইছে। শওকত রহমান আর উর্মি আগে আগে হাঁটছেন, মীরা পেছনে পেছনে। ধীর পায়ে ভোরের স্নিগ্ধতাটাকে অনুভব করছে সবাই। উর্মি মামু মামু করে অস্থির করে তুলেছে শওকত রহমানকে। একের পর এক প্রশ্ন চলছেই। এটা কেন হলো, না হলে কি হতো, হওয়ার কি খুব দরকার ছিল? শওকত রহমান ধৈর্যের সহিত বুঝিয়েই যাচ্ছেন। কিছুক্ষণ পর পর হিম শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। রাতের ঘটনার পর খারাপ ছিল মীরার মন। এমন চমৎকার পরিবেশ পেয়ে মুহূর্তেই ফুরফুরে হল মীরার হৃদয়ে। পিচ ঢালা রাস্তায় পথ চলতে চলতে হঠাৎ কি মনে করে পিছু ফিরল। রাইফের সেদিনের বলা কথাটা বারান্দায় আসো না কেন মেয়ে, সমস্যা কি? কেউ অপেক্ষা করে তোমার জন্য। মনে হতেই উপরে তাকিয়ে নিজের বারান্দায় চোখ বুলাল। দৃষ্টি ফিরাবে তখন বেহায়া নজর গেল ৫ তলা বিল্ডিংয়ের বারান্দায় অবস্থান করা পুরুষটির দিকে। কেমন শক্ত হয়ে বসে তাকিয়ে আছে তার দিকে। ২ পায়ে ২ হাতের কনুই ভর দিয়ে শরীর একটু সামনের দিকে ঝুঁকে একত্র করে দেখেছে ২ হাতের ১০টি আঙ্গুল। চুল এলোমেলো, বিধ্বস্ত চেহারা, স্থির তার চাহনি। নিশ্চয় চোখ দুটি রক্তিম লাল হয়ে আছে। অপলক নয়নে তাকিয়ে আছে মীরার দিকেই। মীরা সম্মুখে হাঁটছে ধীর পায়ে, কিন্তু দৃষ্টি তার পেছনে দিকে। ঘাড় ঘুরিয়ে দেখেই যাচ্ছে আজ। সংকোচ কাজ করছে না একটুও। কোনো এক শক্তির বলে নজরও ফেরাতে পারছে না। মীরার মনে হচ্ছে আজ কেন যেন লোকটিকে অন্যরকম লাগছে। আজ তার চোখে মুখেও নেই কোনো দুষ্টমির ছোঁয়া। এমন কেন লাগছে লোকটিকে? রাইফ ও স্থির, ভাবলেশহীন তার চেহারা। গভীর চোখে মীরার দৃষ্টিতে দৃষ্টি রেখেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মীরাকে। চোখে কি তার মায়া? কি স্নিগ্ধ, পবিত্র লাগছে ভোরের প্রথম আলোয়। পেছনে দিকে ঘাড় ঘুরিয়ে হাঁটার কারণে মীরা হোঁচট খেল রাস্তায়, পড়তে গিয়ে সামলে নিল নিজেকে। সামনে দৃষ্টি দিল। পিছু না ফিরে সঙ্গী হল আব্বাজানের। পেছনে রেখে গেল কারোর এক বুক অপেক্ষার আর্তনাদ। মন ভরে দেখার এক বুক তৃষ্ণা। কেউ খুব করে চাচ্ছে এই মুহূর্তটা থেমে যাক এখানেই। হৃদয় দিয়ে উপলব্ধি করতে চায় তার চোখের ভাষা। মনে মনেই আওড়ালো গানের ২ লাইন। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো, আইসো রে বন্ধু প্রেমের কারণে। ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমায় যত না। চলবে।